মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন যে আপনার মোদির কাছে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য আপনার মোদিকে জাতিসংঘের সাথে কথা বলার জন্য বলেছেন। তো এই এত বড় একটা জায়গায় মানে একটা প্রতিবেশী দেশ কেন চলে গেল? দেখেন, আপনাকে একটু ক্লিয়ার করি যে এই যে ময়ূখ যখন 5 তারিখের ঘটনা ঘটল, তার কয়েকটা নিউজ আপনি দেখবেন যে সাতক্ষীরার একটা হচ্ছে এই সেন্টার কি বলে, এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট পুড়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতার। উনি কিন্তু ওই ছবি দেখিয়ে বলছে মন্দির দাও দাও করে জ্বলছে। চট্টগ্রামে হচ্ছে ওখানে নবগ্রহ মন্দির আছে, মন্দিরের পরে রাস্তা, তার উপরে আওয়ামী লীগের অফিস। সেই অফিসের আসবাবপত্র নিয়ে এসে রাস্তায় পুড়িয়েছে। উনি বলছেন যে মন্দির, চট্টগ্রামে নবগ্রহ মন্দির পুড়ছে। মাশরাফির বাড়ি পুড়ছে, বলছে এটা হচ্ছে লিটন দাসের বাড়ি পুড়ছে। তার মানে এই ধরনের এমন প্রপাগান্ডা পশ্চিমবাংলার মধ্যে ছড়িয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে এটি নিয়ে দ্বন্দ্ব সংঘাত কথাবার্তা, এর মধ্যে শুভেন্দু অধিকারী আরও বেশি করেছে। তৃণমূলের মধ্যেও বহু হিন্দু নেতা আছেন যাদের এই পূর্ববঙ্গের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক আছে, তাদের কেউ না কেউ বাংলাদেশে আছে। তো তারাও এটা নিয়ে মমতার কাছে আর্জি জানায় যে আপনাকে তো কথা বলা উচিত, যে আমাদের সমস্ত মানুষকে খেপিয়ে তুলছে, সমস্ত ভোটগুলো শুভেন্দু অধিকারের দিকে নিয়ে যাচ্ছে। তো যে কারণে আপনি ওই নিউজটা দেখবেন উনি অনেকটা দায় এড়িয়েছেন যে এটা তো আমার কিছু করার নেই, আমি সে দিল্লিকে জানাবো, ওনারা যা কিছু বলে ওই জাস্ট এটাকে মানে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর যে কথাটা আর্জিটা উনি দিল্লিকে জানাবেন, দিল্লির কাছে আর্জি জানাবেন, দিল্লি যেটা নেয় সেটা করবে, মানে নিজের রাজনৈতিক দায়টাকে আরেকজনের কাছে চাপানো, এর বাইরে কিছুই না। কারণ মমতা তো আর কোনো সিদ্ধান্ত নেওয়ার, পররাষ্ট্রনীতি নিয়ে কোনো কিছু করার ক্ষমতা রাখে না, এমনকি শুভেন্দু না। বাংলাদেশে উনি বলছেন আমরা এই বন্ধ করে দেব, ওটা বন্ধ করে দেব। শুভেন্দু তার পশ্চিমবঙ্গের সরকারও না, দিল্লির ক্ষমতায় বসে নাই, উনি একজন জাস্ট বিরোধী দলীয় নেতা। তো বিরোধী দলীয় নেতার মুখ দিয়ে যা আসা উচিত, আমাদের এখানে যদিও নেতারা অত্যন্ত সচেতন মার্জিতভাবে কথা বলে, ওখানে তো তা না। উনি চেষ্টা করছেন যে এনি হাও ক্ষমতাটা, ওনার কাছে ক্ষমতাটা জরুরি, কারণ উনি ছিলেন হচ্ছে তৃণমূলে, ওখান থেকে চলে আসছেন। ওনার সর্বাত্মক চেষ্টা এনি হাও মমতাকে ফেলে দেয়া। আর ওখানকার মধ্যে আরও বেশি এটা হলো, দেখেন বাংলাদেশে আমি একটা উদাহরণ দিই, অনেকে হয়তো এটা কী মনে করবেন আমরা জানি না। বাংলাদেশে আজকে জামাত ইসলামী এই নেতাদের কিন্তু জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে। আপনার সুখরঞ্জন বালি হাইকোর্ট চত্বরে আসছে একটা সাক্ষ্য দেওয়ার জন্য, এখান থেকে অপহরণ হয়ে কলকাতা জেলের মধ্যে 4 বছর কাটতে হয়েছে। তো সেখানে কিন্তু জামাতের কোনো নেতা কিন্তু এখানে দল ত্যাগ করে নাই, তারা কিন্তু তাদের নেতাদের খুন করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। তারপরেও কিন্তু তারা আদর্শ থেকে বিচ্যুত না। কিন্তু ওইখানে আপনার মুকুল রায় তৃণমূল থেকে চলে আসলো বিজেপিতে, নির্বাচনে হারার পরে আবার চলে গেল হলো মূলে। তার মানে আদর্শ বলতে তাদের কাছে কোনো কিছু না, তাদের হচ্ছে ক্ষমতাটা, চেয়ারটা কিভাবে পাওয়া যাবে, সে হয় বিজেপিতে গিয়ে, নাকি ওই কমিউনিস্ট হয়ে, নাকি তৃণমূলে গিয়ে। এই লক্ষ্যটা পশ্চিমবাংলার মধ্যে খুব প্রকট, যে কারণে শুভেন্দু অধিকারীরা ওইভাবেই কথা বলে, ক্ষমতা চাই। কিন্তু এই যে শান্তি, স্পেসিফিকভাবে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর মানে শব্দটা কি এটা দুই দেশের সম্পর্কের মধ্যে একটা খুব বড় ধরনের প্রভাব পড়তে পারে? অবশ্যই, এবং এর জন্য তো আমরা মাইনরিটিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ বাংলাদেশে যত বেশি এখানে অরাজকতা তৈরি হবে, ওনারা তো চায় যে এখানে যত অরাজকতা তৈরি হবে তত তার রাজনৈতিক লাভ বেশি। দেখেন আজকে খালি উনি না, ট্রাম্প সাহেব একটা টুইট করে বসলো নির্বাচনের আগে, কি বলেন, বাংলাদেশের হিন্দুরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার, মাইনরিটিরা, আজকে যদি আমি ক্ষমতায় থাকতাম তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। এর ফলাফলটা কি? এর ফলাফল কমলা হ্যারিস কিন্তু হিন্দু। এই হিন্দুরা ওই কমলা হ্যারিসকে ভোট না দিয়ে ট্রাম্প, সে খ্রিস্টান, তাকে একেবারে ব্যাপকভাবে শোডাউন করে ওখানে ভোট দিতে গেছে। কেন? যে উনি আমাদের পক্ষে কথা বলে, মানে মানুষের ভাবাবেগটাকে কাজে লাগানোর জন্য রাজনৈতিক প্রোপাগান্ডা করে এই সুবিধাটা প্রত্যেকেই নেওয়ার চেষ্টা করছে। খোদ ট্রাম্পও যেটা করেছে, পশ্চিমবাংলার নেতারাও তো এই একই কাজ করছে। কিন্তু আবার এই যে আমরা দেখলাম যে কলকাতাতে আজকে আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসগুলোতে হামলা হচ্ছে, বা ওখানকার কিছু মানে হিন্দু সম্প্রদায়ের লোকজন, মানে কিছু লোকজন তারা মিছিল করে আপনার বাংলাদেশে ঢোকার জন্য বাংলাদেশের বর্ডারের দিকে মার্চ করছেন, লং মার্চ করছেন। এই জিনিসগুলো কি মানে দুই দেশের সম্পর্কের মধ্যে প্রভাব পড়বে, বা এটাকে আপনি আমি মনে করি এটার তেমন মানে ই না, যেমন বাংলাদেশেও বহু মানুষ আমরা দেখেছি ইন্ডিয়ান দূতাবাস অভিমুখে ই করে, এটা হচ্ছে জাস্ট আপনার গণতান্ত্রিক একটা কি বলে কর্মসূচি আর কি। এতে বাংলাদেশ ভারতের মধ্যে কর্মসূচি, কারণ ওখানকার সব লোক তার আসে না, কিছু লোক থাকে তাদের নিজেকে হাইলাইট করার জন্য, নিজের একটু ভাবাবেগ তৈরি করার জন্য, সহানুভূতি বাংলাদেশের মানে যারা আছে তাদের প্রতি একটু দেখাইলো যে আমরা গেছিলাম ওখানে,
এই দিন দেখলাম একটা ভিডিও করছে, আমরা বাংলাদেশ অভিমুখে যাচ্ছি গাড়ি ভাড়া করে। বাংলাদেশের মধ্যে তারাও জানে যে আমরা ঢুকতে পারবো না, কিন্তু একটু গাড়ি নিয়ে এসে তারা একটু ভিডিও করলো। পরিস্থিতিতে সেন্ট্রাল বিজেপির মানে মনোভাব কি, এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই দেশে সংখ্যালঘু নির্যাতনে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা, এই বিষয়ক সেন্ট্রাল বিজেপি, আমি আচ্ছা। স্পেসিফিকভাবে যদি বলি মোদি বা সেন্ট্রাল বিজেপি বা তাদের নেতারা কি এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন যে খুব অভিযোগ করেছে যে আজকে সেন্ট্রাল বিজেপি কেন এই নিয়ে কথা বলছে না। তার মানে সেন্ট্রাল বিজেপি প্রথমেই বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এবং এটার ও দেশের মাইনরিটিদের রক্ষা করার দায়িত্ব হচ্ছে ওই দেশের মানে রাষ্ট্রের। ওটা নিয়ে আমাদের এই মুহূর্তে চিন্তা করার কিছু নাই। তো সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকই তাদের বিবৃতি ঠিকই দিয়েছে আর কি, তারা তো দায়িত্বশীল। আপনি কি তাদের মানে কোনো লেভেলে আপনারা কি আপনার কাছে কোনো মতামত হ্যাঁ, হিসেবে নিয়েছে? বিভিন্ন সময় ওখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে জানতে চেয়েছে বিষয়টা কি। আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে এটা টোটাল পলিটিক্যাল মানে প্রবলেম, এবং এটা কোনো এইবারের ঘটনা কোনো সাম্প্রদায়িক না। অতীতে শেখ হাসিনার সময় যতগুলো ছিল সেটা কিন্তু শুধু হিন্দু গ্রাম জ্বালিয়ে দেয়া। এবার হিন্দু বাড়িতেও হামলা হয়েছে, মুসলিম বাড়িতেও হামলা হয়েছে। তো সব কিছু মিলেই পরবর্তীকালে ওনারা এই বিষয়টা জানার পর বলছে ঠিক আছে ওকে। তা নাহলে ওনারাও প্রথম পর্যায়ে একটু ভুল ধারণা ওনাদের মধ্যে ছিল আর কি। আচ্ছা, আমরা এখন বাংলাদেশে এই 5 তারিখের পরে এই যে গুম কমিশন বা এই যে ট্রাইব্যুনাল যেটা হয়েছে, এখানে আমরা শুনতে পাচ্ছি যে আয়না ঘরে বা টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের সময় অনেক ভারতীয় বা অনেক হিন্দিভাষী লোকজন সেখানে জিজ্ঞাসাবাদ করেছে। এই যে কথাটা আসছে এবং আমাদের চিফ প্রসিকিউটর স্বয়ং এই কথাটা বলেছেন, এটাকে আপনি মানে এটা এই কিভাবে বিষয়টা আমিও আমার সম্ভবত ইটিভির একটা এসে দেখেছিলাম, দুইজন ভদ্রলোক বলেছেন যে তাদেরকে হিন্দিভাষী দুইজন লোক জিজ্ঞাসাবাদ করেছে। তো আমি মনে করি এই বিষয়টা সরকারের গোয়েন্দা সংস্থা আছে, সরকারের সংশ্লিষ্ট দপ্তর আছে, তারা এটি তদন্ত করুক, তদন্ত করে সেই ব্যাপারে যেটা যথোপযুক্ত মনে হয় সেটা তারা সিদ্ধান্ত নেবে আর কি। আচ্ছা, আপনার বিরুদ্ধে আপনার যারা সমালোচক তারা বিভিন্ন সময় অভিযোগ করে থাকেন যে আপনি অখণ্ড বাংলার পক্ষের লোক বা অখণ্ড বাংলার সমর্থক। এই বিষয়টাকে আসলে আচ্ছা, এটার ব্যাপারে এই বিষয়টা বলি কি যে আমাদের একটা মানে যখন আমাদের কোনো ধর্মীয় প্রোগ্রাম হয়, বিয়ে কিংবা সামাজিক, সেখানে আমাদের প্রাচীন একটা মন্ত্র পাঠ করতে হয় বিভিন্ন সময়, মানে আমরা যখন করি প্রার্থনা করি। সেটা হচ্ছে অখণ্ড ভারত বলতে গেলে শুধু এই বাংলাদেশ ভারত পাকিস্তান এটা না, অখণ্ড হচ্ছে জম্বুদ্বীপের অন্তর্গত ভারতবর্ষ, এবং 7টা দ্বীপ মিলে হচ্ছে ভারত। সেটা হচ্ছে ভারত হয় এতে ভারত। এটা প্রাচীন, তখন এখনকার থেকে 10,000 বছর আগে যখন আফ্রিকা শহর সেই 7টা মহাদেশ আমেরিকা সহ যখন একটা ভূখণ্ড ছিল বলে মনে হয়, ওই মন্ত্রটাই আমি একদিন পাঠ করতে গেছিলাম আর কি। অ্যান্ড ওইটা নিয়েই মানুষ মনে করেছে অখণ্ড ভারত, যদিও এই অখণ্ড ভারত তত্ত্ব কিন্তু ভারত রাজি না। ভারত 47 সালে জেনে শুনেই কিন্তু এই পাকিস্তান বাংলাদেশ ভাগের সমর্থন দিয়েছে। কারণটা কি, তারা মনে করে অখণ্ড ভারত হলে পরে দিল্লি মুসলিমদের হাতে চলে যাবে, কারণ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে মুসলিমরা আছে সেই মুসলিমদের ইউনিটি এবং ভারতের যে হিন্দু তাদের মধ্যে প্রায় সমান সমান হবে। কিন্তু ভারতের হিন্দুদের মধ্যে নানান জাতপাতের কারণে কেউ যাদব, কেউ নমশূদ্র, কেউ এইটা, তারা একেবারেই ভাগে ভাগে, যেটা আপনার মধ্যযুগে যে 1000 বছর ধরে মুসলিম শাসন ছিল, হিন্দুরা কখনো ইউনিটি হতে পারেনি। এখনো পর্যন্ত কিন্তু তারা ওই মতেই বিশ্বাস করে যে অখণ্ড ভারতের যে তত্ত্ব অনেকে বলে আর কি, অনেক সময় আবেগে, সেটা হলে তার আমরা দিল্লি আর আমাদের হাতে থাকবে না, যে কারণে ওইটা হচ্ছে অবাস্তব জিনিস। তো আমরা কিন্তু ওই জিনিসটা বলিনি, অনেকে এইটার মধ্যে একটা জুজুর ভয় আছে যে অখণ্ড ভারত কিনা, ভারত কোনোদিনও এই তত্ত্বে রাজি না। কিন্তু আমরা যে ভারতের যে নতুন যে পার্লামেন্ট দেখলাম, সেখানে কিন্তু অখণ্ড ভারতের একটা ম্যাপ তারা স্থাপন করে। এটা সম্রাট অশোকের যে মানে বিষয় হচ্ছে, ওনারা অশোককে খুব গুরুত্ব দেয় বিভিন্ন জায়গায়। তো এই অশোকের সময় যে সাম্রাজ্য ছিল সেইটা শুধুমাত্র সেটা আবার বাংলাদেশ ভারত আর পাকিস্তান না, সেই উজবেকিস্তান থেকে আরম্ভ করে মায়ানমার সহ সবগুলো মিলে আচ্ছা, এটা সেটা। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন এই সংখ্যালঘু নির্যাতনকে ঘিরে বা 5 তারিখের পরে যে ঘটনাকে ঘিরে মানে ভারতের দিক থেকে এত মানে নেগেটিভলি প্রতিক্রিয়ার কারণ হিসেবে কেন, মানে আপনি আচ্ছা, কিভাবে দেখছেন? এটা এটা হচ্ছে যে ভারতের যে সমস্ত নেতৃবৃন্দ তারা তো আর বাংলাদেশে বসবাস করে না, জানেও না। এখান থেকে তাদের যে সোর্সগুলো যে নিউজগুলো পাঠায়, সেই নিউজের উপর ভিত্তি করে তারা এই কাজগুলো করে। সেই নিউজ যারা পাঠায় তারা মূলত এমনভাবে পাঠিয়েছে, তা এখান থেকে এই আমাদের যে পতিত সরকার, স্বৈরাচারী সরকার, তারা এমন একটা প্রভাব বিস্তার করেছে তাদের কাছে, এবং এটা অনেকটা সে ভারতকে ব্ল্যাকমেইলও করেছে। ওই যে আমি একটু আগে বললাম না যে তাদের কাছে এমন একটা ধারণা হয়ে গেছে যে শেখ হাসিনা না থাকলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে, ওটা চীন দখল করে নিয়ে যাবে। এখন তারা তো ভয়ে ভীত বিভিন্ন সময়,
সর্বনাশ, শেখ হাসিনাকে না রাখতে পারলে তো আমার অবস্থা হবে। যে কারণে তারা কিন্তু এই শেখ হাসিনা কেন্দ্রিক এখনো পর্যন্ত তাদের বুদ্ধিজীবী, তাদের ইন্টেলিজেন্স, যারা আমি মনে করি যে অনেকেই বলে যে তারা একটা এই সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, নাহলে তো সত্য তথ্যটাই তারা পাঠাতো। তারা সেটা না করায় ওই শেখ হাসিনাই বরং ভারতীয় নেতৃবৃন্দকে অনেকটা কৌশলে ব্ল্যাকমেইল করেছে। এবং এখনও পর্যন্ত এই 5 তারিখের পরে শেখ হাসিনা মূলত গিয়েছিল ওখানে স্বল্প সময়ের জন্য, যেটা ভারত বলেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তার নিজের আপন বোনের মেয়ে, যে হচ্ছে লন্ডনের মন্ত্রী, মানে বেশ কয়েকবারের এমপি, সেখানেও সে যেতে পারছে না। আর এমন একটা দুর্ভাগ্য নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন যে পৃথিবীর কোনো দেশ তাকে ন্যূনতম আশ্রয় দিচ্ছে না। তো এখন তো ভারত একটা গলার কাঁটার মতো অবস্থায়, যে না পারছে কোনো দেশে শিফট করতে, আবার না পারছে ভারতের মধ্যে রাখতে, কারণ ভারতের অনেক লোকই তাকে পছন্দ করছে না। এটা নিয়ে একটা ভিতরে ভিতরে অবস্থা অত্যন্ত করুণ। আবার সেই কারণেই তারা চেষ্টা করছে কোনো একটা অজুহাত তৈরি করা যায় কিনা, যে তাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করা, অন্তত প্রত্যাবর্তন করার সুযোগ আছে কিনা। এই লক্ষ্যে, এই দুটো লক্ষ্য নিয়েই মূলত কাজ করা। একটা হচ্ছে আওয়ামী লীগের ব্ল্যাকমেইল, আর একটা হচ্ছে তাদেরও গলার কাটা। যে কারণে এই নেগেটিভ প্রচারণা, বিভিন্ন প্রচারণার মধ্য দিয়ে কিভাবে বাংলাদেশকে ফেরত পাঠানো যায়। যদিও এটাও কিন্তু তাদের একটা হাস্যকর মানে কর্মসূচি, যে বাংলাদেশে কিন্তু সে কোনোদিন আর ফেরত আসতে পারবে না, এটাও কিন্তু সত্য। কিন্তু এই বোধটাও তাদের মধ্যে জাগ্রত হচ্ছে না। কিন্তু আমি বলছি যে ভারতের মতো একটা বৃহৎ দেশ, যার এত মানে বছরের ঐতিহ্য আছে, মানে কূটনৈতিক ইন্টেলিজেন্স সব ধরনের অবস্থা আছে, সেখানে বিগত 15 বছরে একটা দেশ, এত বড় একটা দেশ, সরি, শুধুমাত্র একটা দলের দিকে, মানে একটা দল, একটা ব্যক্তির উপরে নির্ভর করে সারা বাংলাদেশের বাকি সমস্ত মানুষকে সরিয়ে দিয়েছে। আবার 5 তারিখে তারা এই মানে এটা যে তাদের ভুল ছিল বা এই নীতিটা ফেল করেছে, এটা দৃশ্যমান হওয়ার পরেও ভারত ঠিক একই জায়গাতেই অবস্থান করছে। এটা কি আপনার মনে হয় না যে ভারতের একটা মানে কূটনৈতিক বা কূটনৈতিক নেই, তাদের- এটা একটা বোকামি তাদের। তারা বাস্তব জিনিসটা উপলব্ধি করতে পারেন এই 5 তারিখ সকালবেলাও। তার যে এই করুণ পরিণতি হবে, না তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, না তাদের রাজনৈতিক দূরদর্শিতা, কেউই কিন্তু আমরা বহুবারই তাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের মতো হলো বলে তাকে কিন্তু বিদায় নিতে হবে। এই জিনিসটা তারা বিশ্বাসই করেনি। কেন করেনি? কারণ এই শেখ হাসিনার 4 পাশ দিয়েও ছিল একটা মানে ওই কি বলে মোশা সাহিব করার মতো কিছু লোক, কিছুই হবে না, সবই আছে, সব ঠিক আছে। ঠিক বাংলাদেশ থেকে যারা নিউজ পাঠাতো তাদেরকে, না না সব ঠিক আছে, সব আমাদের কন্ট্রোলে, সব আমাদের নিয়ন্ত্রণে। তো এইরকম করার কারণেই মূল মানে অবস্থা কি, এই জিনিসটা তাদের মাথার মধ্যে তখনও ঢোকে নাই, এবং এখনও তারা বোঝাচ্ছে কোনো অসুবিধা নেই, আমরা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি, এই 2 দিন পরেই আমরা পাঠাতে পারবো। মূল বিষয়টা হচ্ছে যে ওখানকার যারা কেন্দ্রীয় নেতা, তারাও কিন্তু এই আমলাদের দ্বারা ব্ল্যাকমেইলের শিকার, আমার ধারণা। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সাথে। তিনি আমাদের সাম্প্রতিক বিষয়ের উপরে অনেক কথা বললেন, এবং আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি ইনকিলাব ডিজিটালকে এতটা সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনকিলাব হচ্ছে বাংলাদেশের একটা ইতিহাস, এবং এইখানে আসতে পেরে সত্যিকারভাবেই আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে একদিন ইনকিলাব ভবনটা আমি পরিদর্শন করবো, সাক্ষাৎকার হিসেবে না। তো আজকে আমি সেই মনোবাসনাটা পূর্ণ হলো, এবং এটার কৃতিত্ব আপনার, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।